কারোর যদি শুনি যে পায়ের পাতায় ব্যথা করছে বা গোড়ালিতে ব্যথা করছে, তার মানে তোর ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। এই গোড়ালি বা পায়ের পাতার ব্যথা মানেই কি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া? এই ইউরিক অ্যাসিডকে আমরা আমাদের অনেক ডাক্তারবাবু বলে থাকেন নন্দ ঘোষ, ঠিক আছে? নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। যত দোষ নন্দ ঘোষ, মানে ইউরিক অ্যাসিডের একটা নতুন নাম। শরীরে যেখানেই ব্যথা হয় দেখা যায় হয়তো পেশেন্ট একটা ইউরিক অ্যাসিডের টেস্ট করে নিয়েছেন, কিন্তু সত্যিই কোনো দরকার থাকে না, ঠিক আছে? ইউরিক অ্যাসিড বা গাউট যেটা, সেটা সাধারণত জয়েন্টের জয়েন্ট ইনফ্ল্যামড হয়ে, মানে জয়েন্ট ফুলে গিয়ে লাল হয়ে যেটা হয় সেটাকে গাউট বলা হয়, বা ইউরিক অ্যাসিডের জন্য যে আর্থ্রাইটিস সেটাকে বলা হয়। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং ফুলে যাবে এবং লাল হবে এবং সিভিয়ার পেন হবে, ঠিক আছে? কিন্তু এমনি ধরুন শরীরের অন্য কোথাও ব্যথা বা মাসেল পেন, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য হয় না। এবং ইউরিক অ্যাসিড সাধারণত স্মল জয়েন্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে যে ক্রিস্টাল আর্থ্রোপ্যাথি সেটার জন্য হয়ে থাকে, কিন্তু লার্জ জয়েন্টের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড ছাড়াও সিপিপিডি যে ক্রিস্টাল আছে, ক্যালসিয়াম পাইরোফসফেট, সেটার জন্য হতে পারে। আর যেটা গোড়ালির ব্যথা বলছেন, গোড়ালি ব্যথার কজ কিন্তু অনেক কিছু হতে পারে, ঠিক আছে? সেটা যেমন প্ল্যান্টার ফাসাইটিস হতে পারে, সেরকম কিন্তু মেটাটার্সালজিয়া হতে পারে, ঠিক আছে? কোনো হয়তো ফ্ল্যাট ফুট আছেন, একটা আর্চটা ঠিক নেই, ঠিক আছে? তার জন্য কিন্তু অনেক সময় পেইন হতে পারে। তো এরকম অনেক কারণ আছে। আবার অনেক সময় ধরুন অ্যাঙ্কেল স্প্রেন হয়ে গেছে, বা কোনো মানে পায়ের কোনো ছোটো ছোটো যে মেটাটার্সাল বোনগুলো আছে সেখানে অনেক সময় স্ট্রেস ফ্র্যাকচার থাকতে পারে। তো গোড়ালির ব্যথা মানে ইউরিক অ্যাসিড ধরে নিয়ে কিন্তু কখনোই ইউরিক অ্যাসিডের ওষুধ খেয়ে গেলাম এরকম কিন্তু কখনোই করা উচিত নয়, এবং সবসময় সেটার রোগ নির্ণয় করা উচিত এবং তার সঠিক চিকিৎসার দরকার। হাই হিল জুতো পরা শু, বিশেষ করে মেয়েদের জন্য, সেটা কি সত্যি খারাপ? মা ঠাকুমা খুব বকা দেন হাই হিল পরলে, বা এটা শোনা যায় যে হিলতলা জুতো পরেছো তোমার কোমরে একদিন ব্যথা হবেই, এটা কি ঠিক? হাই হিল, বিশেষ করে পেন্সিল হিল যেগুলো বলে একদম সরু, সেগুলো কিন্তু খারাপ আমি বলবো, কারণ অনেক সময় পা মচকে যায়, ঠিক আছে? অনেক সময় আপনার ব্যালেন্সটা ঠিক থাকে না, ঠিক আছে? এটা যেমন একটা দিক, সেরকম হিল না থাকাটাও কিন্তু খারাপ। মানে হাওয়াই চপ্পল যেগুলো দেখবেন কোনো হিল নেই, প্রথম ডাক্তারবাবু পেলাম যেখানে হিল পরতে বলছেন। হাওয়াই চপ্পল যেগুলো হিল নেই সেগুলো কিন্তু খারাপ আবার, ঠিক আছে? কেন খারাপ একটু বুঝিয়ে বলুন। কারণ আমাদের যে ওয়েটটা সেটা পুরোটা কিন্তু দুই পায়ের পাতা দিয়ে মাটির উপর পড়ছে। তো সেটা যাতে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা হয়, কোনো একটা পয়েন্টের উপর বেশি প্রেশার পড়ছে, কোনো একটা পয়েন্টে কম প্রেশার পড়ছে, এরকম যাতে না হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। মানে যেহেতু আমাদের টিবিয়া বা এটা ক্যালকেনিয়ামের সঙ্গে প্রেশারটা ক্যালকেনিয়ামের উপর পড়ছে, মানে হিলের উপর প্রেশারটা পড়ার জন্য হিলের পেইনটা কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে বলা হয় কুশন হিল কুশন ইউজ করতে, যাতে শক অ্যাবজর্বড হয়, মানে হিলের শক অ্যাবজর্বড হয় এবং ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। সামনের দিকে মেটাটার্সাল বোন আছে বা অন্য যে বোনগুলো আছে সেগুলোর উপর যাতে পেছনে, মানে গোড়ালির দিকে হালকা একটু হিল থাকতে হবে। হ্যাঁ, আবার অনেক সময় যাদের টিএ এনথেসাইটিস বা টিএ টেন্ডিনাইটিস যেগুলো হিল কডেজ পেইন হয়, গোড়ালির পিছনের দিকে পেইন হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেইজড হিল শু পরতে বলি, মানে সামান্য 1/2 ইঞ্চি রেইজড হিল সেখানে শু ইউজ করতে বলি, যাতে পেইনটা পিছনের দিকে না পড়ে, বা টিএ যেটা টেন্ডো অ্যাকিলিস টেন্ডনের উপর প্রেশারটা কম পড়ে। তো এগুলো হচ্ছে সবই শু মডিফিকেশন, ঠিক আছে? তো কখনোই সেটা আমরা নিজে কখনোই এই নির্ধারণটা করব না। এটার জন্য কিন্তু আমাকে একটু ডাক্তারবাবুর কাছে যেতেই হবে, না হলে পায়ে একদম সর্বনাশ হয়ে যাবে। স্যার, যারা সারাদিন ধরুন বসে কাজ করছে, বিশেষ করে কম্পিউটারে, মানে একদম তাদের জন্য কি স্পন্ডাইলোসিস একদম কনফার্ম? এটা অনেকেই বলেন সারাদিন বসে কাজ, স্পন্ডাইলোসিস তো হবেই একদিন না একদিন, আজ না হোক কাল তো হবেই। মানে এটা কি সত্যি প্রথম? আর এটা যদি সত্যি হয়েই থাকে তো কি করব আমরা সারাদিন যারা কম্পিউটারে বসে কাজ করেন? এবার কাজবাজ ছেড়ে দিয়ে তো স্পন্ডাইলোসিসের কথা ভাবলে চলবে না, পেট তো মানবে না, তো তারা কি করতে পারে? তো আবার সেই প্রথম কোশ্চেনই আমি ফিরে যাচ্ছি, স্পন্ডাইলোসিস। তো বলা উচিত ছিল যে কম্পিউটারে কাজ করলে কোমরে ব্যথা বেড়ে যাবে, কারণ কখনোই কোমরে ব্যথা মানেই স্পন্ডাইলোসিস না, অনেক কিছু হতে পারে, যেমন মাসেল, লিগামেন্ট, ডিস্ক বললাম, ফ্যাসেট জয়েন্ট, এরকম অনেক কিছু আছে। তো যারা কম্পিউটারে কাজ করে তাদের একটা প্রবলেম কি হচ্ছে,
ধরুন দীর্ঘক্ষণ তো কাজ করতে হয়, এখন তো মানে 12 ঘন্টার বেশিও কাজ করতে হচ্ছে। তো যদি অকওয়ার্ড পজিশনে আমরা বসি, ঠিক আছে, তাহলে কি হয়, কোনো পেশির উপর বেশি প্রেশার পড়ে, কোনো পেশির উপর কম প্রেশার পড়ে। এবং আমাদের যদি স্পাইনের ন্যাচারাল কার্ভ দেখেন, সেটা কিন্তু স্ট্রেট নয়, একটু এরকম টাইপের। হ্যাঁ, মানে ঘাড়ের কাজটা দেখবেন মানে কনভেক্স সামনের দিকে এরকম থাকে, ঠিক আছে। পিঠের দিকটা কিন্তু কনকেভ সামনের দিকে, আবার লম্বা যেটা কোমরের কাছে সেখানে কিন্তু কনভেক্সিটি সামনের দিকে, আবার স্যাক্রাল এরিয়ায় কিন্তু কনকেভ সামনের দিকে। তো এই ন্যাচারাল কার্ভটা যাতে মেনটেন হয়, তার জন্য কিন্তু আমাদের চেয়ারের যে ব্যাক রেস্ট সেটা কিন্তু সেরকম হতে হবে, মানে কখনই স্ট্রেট হবে না, এবং নিচের দিকে বিশেষ করে কোমরের দিকে কিছুটা কনভেক্স থাকতে হবে, ঠিক আছে, এবং পিঠের কাজটা কিছুটা কনকেভিটি থাকলে ভালো হয়। এটা যেমন স্পাইনের ক্ষেত্রে গেল একটা দিক, সেরকম কম্পিউটারে যে স্ক্রিন আছে, স্ক্রিনের আপার লেভেল এবং চোখের লেভেল সেম প্লেনে থাকতে হবে, মানে ডেস্কটপের স্ক্রিনের আপার লেভেল এবং চোখের লেভেল সেম প্লেনে, এবং ডিস্ট্যান্স কিন্তু 1 হাত, মানে 1.5 ফুট থেকে 2 ফুট হতে হবে। আমার মাথা বা চোখ কিন্তু মাঝামাঝি জায়গায় থাকবে, কখনই এরকম বেঁকে নয়, ঠিক আছে, মাঝামাঝি। এবং আমার কাঁধ এবং কনুই, রিস্ট, এগুলোর কিন্তু একটা স্পেসিফিক অ্যাঙ্গেল আছে। ধরুন আমি কখনোই এটা কিন্তু এরকম রাখবো না, যতটা পারা যায় আর্মগুলোকে প্যারালেল রাখবো বডির সঙ্গে, এবং এলবো এবং রিস্ট এগুলো কিন্তু একটা সাপোর্ট চাই, ঠিক আছে, ফোরাম সাপোর্ট বা রিস্ট সাপোর্ট চাই। এলবো কিন্তু 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে রাখতে হবে, সেরকম নি এবং হিপ জয়েন্টও কিন্তু 90 ডিগ্রি থেকে 120 দিকে রাখতে হবে, এবং পায়ের পাতা যেটা সেটা কিন্তু মেঝের উপর বা ফুট রেস্টের উপর রাখতে হবে, এবং 15-20 মিনিট পর আমাকে কিন্তু পজিশন চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু একই মাসেল দীর্ঘক্ষণ ইউজ হলে কিন্তু পেইন হবে। তো এগুলো যদি মেনে চলেন কেউ, আমার মতে বলে তিনি কিন্তু ব্যথা থেকে অনেকটা দূরে থাকে। এই যে অনলাইন ডেলিভারি, ফুড ডেলিভারি, অ্যাপ ক্যাব বা অ্যাপ বাইক যারা চালায়, তাদের এরকম 10, 12, 15 ঘন্টা টানা, তো এতক্ষণ বাইক ড্রাইভ করা বা 4 হুইলার ড্রাইভ করা যারা করেন, এটা বলা হচ্ছে যে তারা বেশি দিন কাজ করতে পারবেন না, মানে একটা সময় তাদেরও কিন্তু সমস্যা দেখা দেবে। তো তারা কি করতে পারে? সেক্ষেত্রে আমি বলবো, দেখুন বাইকের ক্ষেত্রে বিশেষ করে রাস্তার কন্ডিশন তো এখন সব জায়গায় ভালো না, তো চেষ্টা করতে হবে যাতে ভালো রাস্তা দিয়ে চালানো যায়, জার্কিংটা যাতে কম হয়, পিঠের ওয়েট লোডটা যাতে যতটা পারা যায় কম করার যদি সম্ভব হয়, এবং মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়া, মানে কন্টিনিউয়াস বাইক না চালানো, আর নিয়মিত এক্সারসাইজটা অবশ্যই দরকার। স্যার, একটা ছোটোবেলা থেকে খুব মজার কথা শুনতাম, এই প্রশ্নটা দিয়ে শেষ করব। ঘাড়ের কারো রাতে শুতে গিয়ে ব্যথা হলে, মানে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ঘাড়ের কারো রাতে শুতে গিয়ে ব্যথা হলে সকালে উঠে বলতো বালিশটা রোদে দে, তাহলে দেখবি ঘাড়ে ব্যথা ঠিক হয়ে যাবে। আমি না সেই ছোটোবেলা থেকেই ভাবি বালিশটা রোদে দেওয়ার সঙ্গে ঘাড়ে ব্যথা কী করে ঠিক হবে। এটা কি এটা কত বড় ভ্রান্ত ধারণা, নাকি সত্যি এটার মধ্যে কিছু রহস্য আছে? না, সেটা দেখুন রহস্য তো একটা আছেই, কারণ একটা গরম করলে হয় কি, বালিশটা গরম করলে তুলোটা গরম হয়ে থাকলো, সেটা রাতে যখন দিচ্ছেন সেখানে একটা আরাম পাওয়া যাচ্ছে, হট কম্প্রেশন একটা যেমন হচ্ছে, আর গরম করলে তুলোও কিছুটা মনে হয় নরম হয়ে যায়, সেটাও একটা কারণ। তবে রাতে শোয়ার পর সকালে যদি ব্যথা হয়, সেটা কিন্তু শোয়ার দোষেই ধরতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়, মানে অকওয়ার্ড পজিশন অফ দ্য নেক অর স্পাইন। সেটা উঁচু বালিশে আমরা কখনোই শোবো না, এবং শুলে পাতলা বালিশ অথবা বালিশ ছাড়া শোয়াটাও কিন্তু বাজে। আচ্ছা, ঠিক আছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু অনেকে বলেন বালিশ ছাড়া শুলে নাকি আর কোনো দোষই হবে না। বিশেষ করে আপনি যদি পাশ ফিরে শুন, চিত হয়ে শুলে মানে মেনে নিলাম বালিশ ছাড়া শুলে খুব প্রবলেম হবে না, কিন্তু যদি পাশ ফিরে শুন, আপনি দেখুন যদি আমি বালিশ ছাড়া শুই তাহলে কিন্তু আমার ঘাড়টা এভাবে বেঁকে যাচ্ছে, এভাবে যদি বেশিক্ষণ থাকি তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা হবেই। আচ্ছা, মানে এটা কিন্তু একটা বিশাল বড় বিষয় আমরা জানলাম। বালিশ ছাড়া শোয়া মানেই কিন্তু ভালো নয়। যারা পাশ ফিরে শোবেন তারা বালিশ নিয়ে শোয়াটাই ভালো। চিত হয়ে শুলে আমি অবশ্যই বালিশ ছাড়া শুতে পারি। বালিশ ছাড়া শুতে পারেন, সেক্ষেত্রে অতটা প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। আমি বলবো পাতলা বালিশ, অথবা হয়তো পাতলা বালিশ যদি সম্ভব না হয় কাপড় ভাঁজ করে বা তোয়ালে ভাঁজ করে সেটা মাথায় দিতে পারে। স্যার, আরেকটা প্রশ্ন, যে রাতে শুয়ে না হঠাৎ করে মাঝে মধ্যে, এটা কি পেন ম্যানেজমেন্টের মধ্যে পড়ে নাকি আমি জানি না,
একটু যদি বলে দেন যে এই যে পায়ে মাঝামাঝি জায়গায় খুব খিঁচ ধরে, একদম পাটা এরকম পুরো বেঁকে যায়, অনেকেরই হয়। কেউ বলেন ভিটামিনের অভাব, কেউ বলেন জল কম খেয়েছিস, কেউ বলেন গ্যাস হয়েছে, যে যা পারে বলে। তো এটার কারণ কি, আর এটা হলে কি করা উচিত? কেউ বলে উঠে দাঁড়া, কেউ বলে দাঁড়াস না, বিপদ হবে, মানে নানান রকম ভ্রান্ত ধারণা আমাদের। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা সিমটমটা বললেন এটা অ্যাকচুয়ালি বলা হয় নাইট ক্র্যাম্প, ঠিক আছে, বা মাসেল ক্র্যাম্প, ঠিক আছে, মানে হঠাৎ করে বেঁকে যাচ্ছে, পেইন হচ্ছে, এটা মাসেল ক্র্যাম্প। এটা অ্যাকচুয়ালি অনেক কারণ আছে, সেটা ডিহাইড্রেশন থেকে শুরু করে, মানে শরীরে জলের ঘাটতি থেকে শুরু করে, আপনার কিন্তু বড় রোগ যেগুলো মানে নিউরোমাসকুলার ডিজিজ, যেগুলো পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা পেরিফেরাল নিউরোপ্যাথি, সব কিন্তু হতে পারে, ঠিক আছে। তো ভিটামিন যেটা বলছেন, অনেক সময় ভিটামিন D3 যদি খুব সিভিয়ার ডেফিসিয়েন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, মানে প্রোন। কিন্তু তার মানে এই নয় যে আমি ভিটামিন D3 পুরো দেওয়ার পর যদি ঠিক না হয় তাহলে কিন্তু অন্য কারণগুলো দেখা উচিত, ঠিক আছে। এবার মোটামুটি যে কারণগুলো আছে সেটা যেমন একটা ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স, মানে পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো কমে গেল, এটা যেমন একটা হতে পারে। সেরকম কিন্তু ওভার ইউজ অফ দ্য মাসেল, মানে ধরুন অনেকক্ষণ ধরে কেউ দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু পায়ের মাংসপেশি, বিশেষ করে কাফ মাসেলগুলোর উপর বেশি প্রেশার পড়ে, তো এগুলোর জন্য কিন্তু পেইন হতে পারে। আবার অল্প বয়সীদের ক্ষেত্রে দেখবেন এই জিনিসটা অনেকটা কম, কিন্তু যাদের একটু বয়স বেড়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্র্যাম্পের, নাইট ক্র্যাম্পটা অনেক ফ্রিকোয়েন্ট হয়। আবার যেমন এগুলো যেমন বললাম ডিহাইড্রেশন বা এগুলো যেমন হতে পারে, সেরকম কিছু মেডিসিনের জন্যও হতে পারে, ডায়ুরেটিক্স বা এরকম স্ট্যাটিন জাতীয় কিছু মেডিসিন খেলেও এটা হতে পারে। আবার যাদের রেনাল ফেলিওর আছে, কিডনি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে এগুলো হয়, ঠিক আছে। হলে স্যার তখন সঙ্গে সঙ্গে কি করা উচিত? এটা সঙ্গে সঙ্গে দেখুন, যদি কোনো বড় কিছু না হয়, মানে বড় ডিজিজ যদি কিছু না থাকে, সেগুলো অবশ্যই এক্সক্লুড করা উচিত। সেগুলো যদি না থাকে তবে ইনিশিয়াল রিলিফের জন্য আমি বলবো কিছু স্ট্রেচিং করতে, এবং শোয়ার আগে যদি স্ট্রেচিং করে নেন, বিশেষ করে কাপ মাসেলগুলো যদি স্ট্রেচিং করা থাকে অনেকটা রিলিফ পাওয়া যায়। এবং সাফিসিয়েন্ট ওয়াটার ইনটেক কিন্তু দরকার, 3 থেকে 4 লিটার জল কিন্তু খেতে হবে, যদি অন্য কোনো কিডনি ডিজিজ বা অন্য কিছু যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে। এবং অবশ্যই যে মেডিকেশনগুলো চলছে সেগুলো কিন্তু যদি মাসেল ক্র্যাম্প খুব বেশি হয় ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলো চেঞ্জ করা যেতে পারে।